স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে কৃষি। আশায় বুক বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা, তবে সরকারি প্রণোদনা না পাওয়ায় অর্থ সংকটে ভুগছেন তারা। বাঁশখালীতে আমনের বীজ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যেখানে বীজতলা জুড়ে প্রস্তুত ছিল ঘন সবুজ আমন ধানের চারা, সেখানে এখন কৃষকের আর্তনাদ হয়ে পড়ে আছে পচে যাওয়া চারাগুলো। বন্যার পর বাজারে ধান বীজের তীব্র সংকটে এ মৌসুমে আমন আবাদের আশা ফিকে হয়ে গিয়েছিল কৃষকের। পরবর্তীতে বাজার ঘুরে শেষ পর্যন্ত বীজ সংগ্রহ করে আবারও আশার বুক বেঁধে মাঠে নেমেছেন। প্রথমে আমরা যেগুলো বীজ ফেলাইছি সবগুলো বন্যায় আমরা নষ্ট হয়ে গেছে। দোকানের তো আনি আমরা আবার নতুন করে এখন ধান ফেলতে আছি। দিদারের মতো চট্টগ্রামের বাঁশখালীতে অন্তত 12,000-এর বেশি কৃষক এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সরকারি কোনো প্রণোদনা না পেয়ে দিশেহারা তারা। আমাদের এখানে খুব কচিয়েছে, চাষবাস এখন নতুন ভাবে আবার নামতে হচ্ছে। আমাদের নাম লেগেছে কিন্তু কিছু হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বড় ছো, পাহাড় ধসে বড় নষ্ট হয়ে গেছে, চাল ভাঙে গেছে। এইদিকে উপজেলার কৃষি কর্মকর্তা জানান কৃষকদের আমন ধানের বীজ দেওয়া হচ্ছে, পাশাপাশি প্রস্তুত প্রণোদনার তালিকাও। যারা বীজতলা তৈরি করছে তাদেরকে কিন্তু আমরা বীজ সহায়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে, এবং আশা করি যে ক্ষতিগ্রস্ত যারাই থাকুক না কেন সরকার তাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সকলেই প্রণোদনার আওতায় আসবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যায় 23,991 হেক্টর কৃষি জমি তলিয়ে গিয়ে প্রায় 394 কোটি 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,61,000 কৃষক পরিবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড এবং 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। প্রায় 2.5 বছর পর রায় পেয়ে সন্তুষ্ট ঝুমুরের পরিবার। এইচ এম মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 29 এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ এলাকায় কবরস্থানের পাশের একটি ধান খেতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় 8 বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে। 30 এপ্রিল 2024 দিবাগত রাত 1টার দিকে নিহতের মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় মফিজুল ইসলাম মফুকে প্রধান আসামি এবং আরো অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে র্যাবের হাতে ধরা পড়ে মফু। জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছিল ধর্ষণের সময় চিৎকার করায় গলা টিপে হত্যা করা হয়েছিল শিশুটিকে। প্রায় 2.5 বছর পর রায়ে আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিজ্ঞ বিচারক জনাব ইয়াসিন আরাফাত রাষ্ট্রপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে আসামিকে 9(2) ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, পাশাপাশি 2 লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। আমাদের যে রায়টা আদালতের মাধ্যমে দেওয়া হয়েছে এটার প্রতি আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। দ্রুত ফাঁসিটা রায়টা কার্যকর হয়। দ্রুত গতিতে আমার রায় কার্যকর হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি। আর কোন শিশুর সাথে যেন এমন পাশবিক ঘটনা না ঘটে তা নিশ্চিতের দাবি ঝুমুরের পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ের সবুজে ঘেরা চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক আজ নিজেই টিকে থাকার লড়াইয়ে। একসময় প্রাণচাঞ্চল্যে ভরা এই পার্ক এখন অযত্ন আর অবহেলায় হারাচ্ছে তার সৌন্দর্য, জীববৈচিত্র্য আর পর্যটন সম্ভাবনা। আকরাম হোসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় পশু পাখির কোলাহলে মুখর ছিল চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক। এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। খাঁচাগুলো ফাঁকা, অনেকগুলো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ সংস্কারের ছোঁয়া না লাগলেও প্রতি বছর ঠিক একইভাবে চলছে পার্কটি লিজ দেওয়ার কার্যক্রম। যেন প্রাণহীন এই পার্কও টিকে আছে শুধু কাগজে কলমে। 2003 সালে প্রায় 1000 হেক্টর বনভূমিতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিনোদনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয় বাঁশখালী ইকো পার্কের। তবে 2006 সালের পর বড় কোনো উন্নয়ন না হওয়ায় পার্ক জুড়ে নেমে এসেছে অবহেলার ছাপ। টয়লেট, রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা এখন ভাঙাচোরা। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে দর্শনার্থীও কমে গেছে।
দক্ষিণ চট্টগ্রামের জন্য শুধু নয় পুরো বাংলাদেশের জন্য এটা খুব প্রয়োজন। ইকো পার্কের সুনাম যে আসতেছে, নিরাপত্তা বিষয়টা যদি ভালো থাকে তাহলে পর্যটক আসবে। কর্তৃপক্ষ বলছে পার্ক সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন প্রকল্পে সিসি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তার বিষয়টা আমাদের নজরে আছে কিনা, মাথায় আছে কিনা, 100% আমাদের মাথায় আছে। এবং আমরা যাদেরকে গেট ইজারা দিয়েছি তাদেরকে কিন্তু ইজারার শর্তাবলীতেই আমরা উল্লেখ করে দিয়েছি যে তাদের যে টিম থাকবে, তাদের লোকজন থাকবে, তাদের লোকজনকেও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দক্ষিণ চট্টগ্রামের সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রে দ্রুত সংস্কার করে আগের রূপ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা সহ দেশের সিএনজি পাম্পে ফের গ্যাসের তীব্র সংকট থাকলেও চট্টগ্রামে ভিন্ন চিত্র, নির্বিঘ্নে চলছে যানবাহন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে গ্যাস সংকট রয়েছে কিনা জানাবেন, কি দেখছেন পাম্পগুলোর অবস্থা, যানবাহনের চালকেরা কি বলছেন? ধন্যবাদ ধ্রুবা। আমরা আছি এখন একটি সিএনজি পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে এখন পর্যন্ত গ্যাস নিচ্ছেন বিভিন্ন যানবাহন, সিএনজি চালিত যানবাহনগুলো সিএনজি নিচ্ছেন। এবং আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন চট্টগ্রাম শহরের কয়েকটি পেট্রোল পাম্পে গ্যাস পাওয়া না গেলেও তারা কিন্তু বেশিরভাগ পেট্রোল পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে, এমন চিত্রই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের এই পাম্পটিতে কোনো ধরনের গ্যাসের সমস্যা নেই, তারা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করে যাচ্ছেন এবং সিএনজি চালিত গাড়িগুলোতে গ্যাস সরবরাহ করছেন। এবং আসলে এই পাম্পটিতে তেমন বেশি গাড়ির চাপও দেখতে পাচ্ছি না, যারা আসছে তারা সাথে সাথে সারি সারি গ্যাস নিয়ে চলে যাচ্ছেন। ঢাকা যেভাবে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, আসলে চট্টগ্রামে সেভাবে গ্যাসের সংকট আমরা দেখতে পাচ্ছি না। তবে চট্টগ্রামে কিছু কিছু গ্যাস পাম্পে সেই সংকটটি চরম আকার ধারণ করছে। কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ দেখতে পেয়েছি আমরা, সেখানে গাড়ির সারি রয়েছে। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম আসলে কিছু পেট্রোল পাম্পে গ্যাস পাওয়া গেলে আর কিছু গ্যাস পাম্পে পাওয়া যাচ্ছে না কেন। তবে সেই বিষয়টি দেখবেন বলে তারা জানিয়েছেন। আসলে চট্টগ্রামের গ্যাস সংকট নিয়ে আমার কাছে ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ। বন্যার পানি নেমেছে কিন্তু রয়ে গেছে ধ্বংসস্তূপ। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের 17টি গ্রামে বসতঘর, দোকান, ফসলি জমি ও সড়ক সবকিছুই তছনছ। প্রায় 1486 পরিবার এখন মানবেতর জীবন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, ত্রাণের পাশাপাশি রেংখিয়াং নদী দ্রুত ড্রেজিং না করলে এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে না। ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে বিস্তারিত। কোথাও কোমর সমান পলিমাটি, কোথাও ভাঙা ঘর বাড়ি। বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান, হাট বাজার, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের 17টি গ্রামে এখন শুধু ধ্বংসের চিহ্ন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1486 পরিবার। বন্যায় ফারুয়া বাজারে 144টি দোকান, 6টি বিদ্যালয়, 11টি পাড়া কেন্দ্র, 4টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি গির্জার ব্যাপক ক্ষতি হয়েছে। সব হারিয়ে দিশাহারা স্থানীয় বাসিন্দারা। ছাদ পর্যন্ত বন্যা পানি উঠে যায়, তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করা আসলে সম্ভব না। 17 সালও এইভাবে পানি উঠছিল, আমার প্রায় 17 লাখ টাকার মাল বাসি গেছিল। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তা দেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন শুধু ত্রাণ নয়, সমাধানে কাপ্তাই হ্রদে রেংখিয়াং নদী দ্রুত ড্রেজিং করা দরকার। 1960 সালে বাধ্য হওয়ার পরেই এখনো পর্যন্ত রাংখিয়াং খাল এখানে ড্রেজিং করা হয়নি। নদীর গভীরতা নাই, নাব্যতা নাই বললে চলে, যার কারণে অল্প বৃষ্টিতেই এখানে ওই সরের মধ্যে পানি উঠে যায়। র্যাঙ্কিং নদী গভীর করা হলে তাহলে হয়তো এই বন্যার প্রবণতা কিছুটা হলে আমরা এই কম হবে বলে আমি মনে করি। স্থায়ী সমাধানে দ্রুত নদী খনন করে সমস্যা নিরসনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি।
নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় বেহাল অবস্থা, খানাখন্দে পথচারীদের দুর্ভোগ চরমে। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? ধন্যবাদ রুবা। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আপনি ঠিকই বলছেন, নোয়াখালীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, নোয়াখালীতে খানাখন্দা ভরে যায়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলা শহরের ইসলামিয়া সড়ক, নোয়াখালী পৌরসভার ইসলামিয়া সড়ক। এই সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সড়কটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি উঠে যায় এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা আলপারগ স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ, নোয়াখালী কলেজ সহ বিভিন্ন কলেজে তারা আসা যাওয়া করে এবং প্রতিদিন হাজার হাজার রিক্সা, সিএনজি, অটোরিক্সা এখানে যাতায়াত করে। এখানে জলাবদ্ধতার কারণে খানাখন্দ ভরে গেছে এবং এই রাস্তায় সামান্য আজকেও 2-3টি গাড়ি এখানে উল্টে গেছে এবং সিএনজি, অটোরিক্সা এখানে উল্টে গেছে এই পানিতে, এখানে গর্ত হয়ে গেছে। আমি আপনাকে একটু দেখা যায় রিক্সা, সিএনজিগুলা এখানে চলাচল করতে পারে না। নোয়াখালী পৌরসভার কোনো নজরদারিতে নেই এখানে। আসলে এখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকার কারণে, পরিষ্কার না থাকার কারণে, কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই থাকার কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া নোয়াখালী পৌরসভার হাসপাতাল সড়ক, নতুন বাস স্ট্যান্ড, পৌরসভা হাউজিং, ইসলামিয়া সড়ক সহ বিভিন্ন সড়কের একই অবস্থা আসলে নোয়াখালী পৌরসভার। এ বিষয়ে আমি কথা বলছি, আমি নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা আসলে এই সকল বিষয়ে উদ্যোগ নিচ্ছেন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কাজ করছেন। আসলে সব মিলে নোয়াখালী এই ইসলামিয়া সড়ক সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা মানুষের দুর্ভোগের শেষ নাই। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ পিসি স্টুডিওতে রুবা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির মহানগরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃত আফতাব মজুমদার এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুব শক্তির আহ্বায়ক। প্রায় 3 মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্রে ভুক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় গভীর সম্পর্কে লিপ্ত হন তারা। পরে বিয়ের প্রতিশ্রুতি এড়িয়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এর প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। টানা 5 দিন পর রাঙামাটি জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট বন্ধ করে দিল কর্তৃপক্ষ। বুধবার রাতে 11টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট বন্ধ করে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনও বন্ধ করা হয়। 5 দিনে প্রায় 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পানি নিষ্কাশনে জলকপাট খুলে দেওয়া হয়। রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলা থেকে বিস্তারিত জানবো। রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, বৃক্ষ মেলায় কি কি জাতের গাছ দেখছেন, আর মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে? আমি আছি রাঙামাটি জিমনেশিয়াম চত্বরে। রাঙামাটি জেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে আজকে থেকে টানা 7 দিন চলবে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2026। সকালে আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করেছেন রাঙামাটি সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এখন সন্ধ্যা নাগাদ মানুষের আনাগোনা বেড়েছে। রাঙামাটিতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকম গাছ তারা স্টলগুলো সাজিয়েছেন। প্রায় 20টা স্টল রয়েছে এবং নানা ধরনের নানা প্রজাতির আমরা দেখতে পাচ্ছি গাছ এখানে আছে, ফলজ বনজ সব গাছ এখানে আছে। আপনি জানেন প্রতি বছর রাঙামাটিতে পাহাড় ধসে অনেক বনায়ন নষ্ট হয়ে যায়। এই বনায়নকে ধরে রাখার জন্য এই বৃক্ষ মেলার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানকেও তারা কাজে লাগাবে, এমনটা জানিয়েছেন। আমার সাথে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একজন কর্মকর্তা আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এই মেলার মাধ্যমে আপনারা কি ধরনের মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন সাধারণ মানুষের কাছে? আমরা এই মেলার মাধ্যমে আমাদের এই বছরের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ডুল হাজরা সাফারি পার্ক থেকে মানে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে উনি বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আমাদের বন অধিদপ্তরের ঢাকা কেন্দ্রিক সেখান থেকে মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু হয় এবং তার ধারাবাহিকতায় আজকে রাঙামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়। অসংখ্য ধন্যবাদ। বৃক্ষ মেলা চলবে সপ্তাহব্যাপী এবং রাঙামাটিবাসী এখান থেকে গাছ কিনে নিয়ে যাবেন। পাহাড় ধস এবং পাহাড়ের প্রাকৃতিক এবং জলবায়ু পরিবর্তনের ভারসাম্য রক্ষা করতে এই গাছকে তারা বিভিন্ন জায়গায় লাগাবেন, এমনটা প্রত্যাশা করেন এখানকার মানুষ। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে রোবা। মোমো, আপনাকে ধন্যবাদ।
লক্ষ্মীপুরে মাল্টার বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা মাকসুদ আলম। চলতি মৌসুমে 7 লাখ টাকারও বেশি মাল্টা বিক্রির আশা করছেন তিনি। তার সফলতা দেখে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি অঞ্চলের গণ্ডি পেরিয়ে সমতলেও এখন মাল্টা উৎপাদন করছেন অনেকে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে প্রায় 2 একর জমির ওপর বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা মাকসুদ আলম। তিনি জানান 2024 সালে বাণিজ্যিকভাবে রোপণ করা হয় বাড়ি মাল্টা 1 ও ভিয়েতনামি জাতের প্রায় 800টি চারা। এসব গাছেই এখন থোকায় থোকায় শোভা পাচ্ছে মাল্টা। এবছরই 7 লাখ টাকার মাল্টা বিক্রির আশা মাকসুদ আলমের। 2 একর মতো এই গাছ ফলাইছি। গাছ ফলানোর পরে এখন মোটামুটি আমি দেখতেছি আমার এখানে প্রতি গাছে যদি 5-6 কেজি করে যদি অ্যাভারেজ হয় তাহলে আমার 5-6 টন মাল্টা অবশ্যই হবে। মাল্টার বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের। বাগান হওয়াতে আমাদের এলাকায় অনেক সুযোগ সুবিধা, অনেক লোকে কাম কাজ করে, কাজ করতেছি, কর্ম করতেছি, গাছের তত্ত্বাবধান করতেছি, করি 15,000 টাকা মাসে বেতন পাই। এটা দিয়ে আমার সংসার সুন্দর চলতেছে। মাল্টা চাষে আগ্রহীদের প্রশিক্ষণ সহ সব ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। নতুন যারা উদ্যোক্তা হচ্ছে তাদেরকে আমরা মাল্টা চাষের বিষয়ে পরামর্শ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আশা করতেছি আমাদের লক্ষ্মীপুর জেলা আগামী দিনে মাল্টা চাষের আবাদ বাড়বে এবং কৃষক লাভবান হবে। লক্ষ্মীপুরের আবহাওয়া ও মাটি মাল্টা চাষের উপযুক্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।